প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব, অনলি ফর পাইলস অর্থাৎ অশ্ব, এটার বিস্তারিত আলোচনা করব, তবে মেডিসিন সম্পর্কে নয়। আজকাল সচরাচর প্রত্যেকের কাছ থেকেই এই পাইলসের সমস্যাগুলি আমরা শুনে থাকি। পাইলস প্রায় লোকেরই হয়ে থাকে। মানুষের খাদ্যাভ্যাসের অনিয়মমাফিকতার জন্য এই ধরনের হয়ে থাকে। পাইলস কেন হয়, কী কারণে হয়, এ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, কী ধরনের ট্রিটমেন্ট করা উচিত, কী ধরনের আমাদের খাদ্যাভ্যাস খাওয়া প্রয়োজন, সেই বিষয়টি আলোচনা করব। প্রথমেই আসি, যাদের দীর্ঘদিন ধরে কনস্টিপেশন হয়, অর্থাৎ পায়খানা খুব কষা হয়, তাদের ক্ষেত্রে পাইলস হতে পারে বা হয়। এবং যাদের ডিসেন্ট্রি বা আমাশয় রোগ আছে, যারা দীর্ঘদিন ধরে পায়খানার সময় কোদ বা বেগ দিয়ে পায়খানা করে, তাদের ক্ষেত্রে এই পাইলস হওয়ার সম্ভাবনা অত্যাধিক। এছাড়াও যাদের খাওয়া দাওয়ার কোনো নিয়ম শৃঙ্খলা নেই, অনিয়ম মাফিক জীবনযাত্রা, তেলে ভাজা মশলা, অত্যাধিক মশলা, ঝাল মশলা, এবং রেড মিট বা খাসির মাংস। এই রেড মিট বা খাসির মাংস কিন্তু অত্যন্ত ভয়ানক ব্যাপার অশ্ব রোগীদের ক্ষেত্রে। যাদের এই অশ্ব আছে, তারা একেবারেই এই খাসির মাংস তাদের জন্য নিষিদ্ধ। কারণ এই খাসির মাংস বা রেড মিট যদি খেয়ে থাকে, তাহলে তাদের এই রোগের প্রকোপটা বেড়ে যায়, কনস্টিপেশন হয়। এতে কী হয়, রেকটামটা ফুলে যায়, রেকটামের ধারে চুলকায়, পায়খানা বেগ দেওয়ার সময় বেগ দিয়ে পায়খানা করতে হয়, জ্বালা পোড়া হয়। পায়খানা করার সময়, পায়খানা করার অন্তপক্ষে 1-1.5 ঘন্টা অনেকের খুব জ্বালা পোড়া হয়ে থাকে, খুব কষ্টদায়ক বিষয়। এর জন্য খাসির মাংস এড়িয়ে চলাই ভালো। প্রিয় দর্শক, এছাড়াও যারা অ্যালকোহল, যারা ড্রিঙ্ক করে থাকে, তাদের ক্ষেত্রেও হয়। এবং লিভার ফাংশন যদি খারাপ হয়ে যায় বা লিভার ফাংশনের প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে হয়। লিভার থেকেই কিন্তু এ ধরনের হয়। এবং বারবার বেগ দেওয়ার ফলে কী হয়, রেকটাম ফুলে যায়, রেকটামের টিউবের মতো বের হয় এবং গুটি হয়ে যায় আঙুরের দানার মতো। সেখানে প্রচণ্ড জ্বালানি, শুলানি, টাটানি থাকে। এবং একসময় কী হয়, এখানে গুরুকৃমি বাসা করে এবং সেখানে ফুটো করে, সেখান থেকেও রক্তপাত হয়। এই রক্তপাতটা একদম তাজা রক্তপাত হয়ে থাকে, অনেক সময় পুঁজ হয়ে যায়। তো যাতে করে এই সমস্যাগুলি না হয়, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত, তা আমি মনে করি। মেডিসিন তো অবশ্যই আছে, রোগ যখন আছে অবশ্যই তার মেডিসিনও আছে। আমি মেডিসিনের কথা আজকে বলবো না। তাহলে অশ্ব যদি আমাদের হয়ে থাকে, তাহলে প্রথমেই আমাদের চিন্তা করতে হবে যে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের নিয়মমাফিক জীবনযাপন করতে হবে। অতি তেল মশলাযুক্ত একেবারে পরিহার করে চলতে হবে, যাতে কোনো সময় কনস্টিপেশন না হয়, যাতে নর্মালি পায়খানাটা হয়ে থাকে। এর জন্য পর্যাপ্ত পরিমাণে শাকসবজি, প্রচুর পরিমাণে জল খেতে হবে, তাহলে কিন্তু পায়খানাটা নরম হবে, বারবার বেগ দিতে হবে না। বারবার বেগ দেওয়ার ফলে রেকটামটা লুজ হয়ে যায় এবং সেখানে টিউবের মতো বের হয়ে আসে। রেকটামের বেশ কয়েকটি পর্দা আছে। তাহলে সর্বদাই আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে কী করে আমরা আমাদের কনস্টিপেশন যাতে না হয়, ইজি নর্মালি পায়খানা হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এর জন্য টাটকা শাকসবজি, ফলমূল খেতে হবে এবং ফাইবার জাতীয় খাদ্য
খেতে হবে, জলের পরিমাণটা বেশি খেতে হবে, আর বারবার বেগ দিয়ে যাতে পায়খানা না করতে হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। পেট পরিষ্কার রাখতে হবে, তেল মশলা যাতে না খাওয়া হয় সেদিকে নজর রাখতে হবে। রেড মিট থেকে এড়িয়ে চলতে হবে। ফাস্টফুড জাতীয় খাবার, এই জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে, তাহলেই আমাদের কিন্তু এই অর্শের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। যদি এই অর্শটা একবার হয়ে যায়, নিরাময় হতে একটু সময় লাগে, অনেক সময় অপারেশন করতে হয়, তবে হোমিওর ক্ষেত্রে কিন্তু অপারেশন ছাড়াই এটা নিরাময় সম্ভব। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, যাতে করে আমাদের অর্শ না হয় সেই দিক থেকে আমরা কিন্তু এইসব পদক্ষেপ নিতে পারি এবং সতর্ক হতে পারি, আমরা অর্শের হাত থেকে রক্ষা পেতে পারি। আগামী টপিকে আমি এর প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে বলবো। এই মেডিসিনগুলি ইউজ করলে পরে অচিরেই এই অর্শটা নিরাময় হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।